আমরা বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে দুটো বিষয় লক্ষ্য করছি। এক, হুমকি এবং পাল্টা হুমকির যে বিষয়, সেটা একটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। যেমন আমেরিকা আজকে সকালের দিকে একটা ঘোষণা করলেন, যদি হরমুজ প্রণালী আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি মুক্ত করা না হয়, চলাচলের জন্য অবমুক্ত না করে ইরান, তাহলে ৪৮ ঘন্টার মধ্যে ইরানের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ধসিয়ে দিবে আমেরিকান এবং ইসরায়েলের শক্তিগুলো। আর অন্যদিকে ইরান তার পরিবর্তে যে হুমকি দিয়েছে সেটি হচ্ছে এরকম যে ইরান আমেরিকার যারা দোসর তথা যারা বন্ধু রাষ্ট্র রয়েছে এবং ইসরায়েল যারা রয়েছে তাদের প্রত্যেকটি বিদ্যুৎ কেন্দ্র ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এবং অতি সম্প্রতি যেটা কিছুক্ষণ আগে জানা গেল যে ইসরায়েলের প্রত্যেকটা অঞ্চলে কোথায়, কোথায় বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেটি একটি মানচিত্রের মাধ্যমে আ মানচিত্রের মাধ্যমে আ আ ছবি আকারে প্রকাশ করা হয়েছে। এবং এই ছবি প্রকাশ করার ফলে যেই বিষয়টা দেখা যাচ্ছে যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে যে ইসরাইল টোটাল একটা ব্ল্যাক আউট হতে পারে। তো আমরা এখন আক্রমণ, পাল্টা আক্রমণ, হুমকি এবং প্রতি হুমকির একটা সময়ের মধ্যে অবস্থান করছি। তো এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আজকে ইলন মাস্ক তার অফিসিয়াল টুইটে অ্যাজ একটা টুইট করেছে যেখানে দেখাচ্ছে যে শুধুমাত্র হরমুজ প্রণালীর উপর নির্ভর করার কারণে পুরো বিশ্ব একটি অলস পৃথিবীতে পরিণত হতে যাচ্ছে। অর্থাৎ আ পুরো বিশ্বের মোট তেল রপ্তানির ২০% এদিক দিয়ে এই হরমুজ প্রণালী নির্ভর। ফলে দেখা যাচ্ছে যে পুরো হরমুজ প্রণালীর কেন্দ্রিক যে যাতায়াতগুলো হয় তেলের যে রপ্তানি এবং আমদানি হয়, সেই তেলের রপ্তানির মাধ্যমে যে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনশীল খাত পশ্চিমে এবং ইউরোপে আছে তা সম্পূর্ণ নির্ভর হচ্ছে এই হরমুজ প্রণালী কেন্দ্রিক। তো এই প্রেক্ষিতে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে হরমুজ আ প্রণালীটা ইরানকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। একটু আগে অর্থাৎ গতকাল সকালের যে খবর সেটা যদি আমরা এনালাইসিস করি সেখানে আমরা দেখব যে আরব আমিরাত, জার্মান, ফ্রান্স, ইতালি সহকারে ইউরোপের কতগুলো দেশ একটা তীব্র নিন্দা জানিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করার যে সিদ্ধান্ত ইরান দিয়েছিল এবং ইরান যে শর্ত আরোপ করেছে যে যেকোনো রাষ্ট্র তাদের যে তেলের যে পরিবহন, সেই পরিবহনটা হচ্ছে করতে পারবে শুধুমাত্র ইরানের আইআরজিসি থেকে অনুমতি নিতে হবে। তাহলে এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে ইরান হরমুজ প্রণালীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং আমেরিকান যে অর্থনীতি এবং ইউরোপের যে অর্থনীতি তার সরাসরি তার জন্য একটা হুমকি সৃষ্টি করতে চাচ্ছে। অন্যদিকে ইরান যে মেসেজটা দিতে চাচ্ছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হওয়ার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে ইরানের সাথে নেগোসিয়েশন করা এবং হরমুজ প্রণালীতে নিজের জাহাজ অম যাতায়াতের ব্যবস্থা করা। কারণ জাপানকে ইরান একটা অফার দিয়েছে, যদি জাপান চায় আমেরিকার মিত্র দেশ হয়েও তাদের জ্বালানি পরিবহনের জন্য হরমুজ প্রণালী ব্যবহার করতে, তাহলেও তার অনুমতি আ জাপানকে ইরান দিতে পারে। তবে ইরানের সাথে কথা বলতে হবে। তাহলে ইরান একইভাবে চাচ্ছে যে আমেরিকার যে বন্ধু রাষ্ট্রগুলো তারা যেন আমেরিকাকে কোনোভাবে হেল্প না করে এবং যদি হেল্প করার চেয়ে যে ক্ষতি তার তুলনায় যেন তারা নেগোসিয়েশন করে তাদের জাহাজ পারাপারের যে ব্যবস্থা সেটা করে নেয়। তো এর মধ্যে আমরা যেটা বুঝতে পারছি যে জেফ্রি ডিক স্যাক্স ইউরোপীয় ইউনিয়নের আ একটা সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলেছেন যে ইউরোপের আগে গত ১৭ বছর যাবৎ ইউরোপের কোনো ফরেন পলিসি ছিল না। তো ইউরোপের যেহেতু কোনো ফরেন পলিসি নেই, ইউরোপ আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করেছে তখন আক্রমণ করেছে, ইরাকে যখন আক্রমণ করেছে তখন আক্রমণ করেছে, ইভেন লিবিয়াতে যখন আক্রমণ করেছে তখন আক্রমণ করেছে। তো ইউরোপের এখন উচিত হচ্ছে যে একটা স্বতন্ত্র ফরেন পলিসি অর্থাৎ পররাষ্ট্র নীতি তৈরি করা, যাতে করে আমেরিকা যে নির্ভর যে অবস্থান সেটা যেন না হয়ে থাকে। তিনি তার একটা উদাহরণ দিয়েছেন এভাবে যে ইউক্রেনকে তিনি পরামর্শ দিয়েছেন, তারা যেন আমেরিকানদের বন্ধু হিসেবে ট্রিট করতে গিয়ে রাশিয়াকে হচ্ছে শত্রুতে পরিণত না করে। তাহলে যদি রাশিয়াকে শত্রুতে পরিণত করে তাহলে ইরানের সাথে যে আ রা আ স আ আমি রাশিয়ার সাথে যে ইউক্রেনের দ্বন্দ্ব সেটা একটা ভয়াবহ পরিস্থিতি যাবে এবং ইউক্রেন তার স্বাধীনতা হারাবে। তাই তিনি পরামর্শ দিয়েছেন ইউরোপকে, ইউরোপের উচিত এই ধরনের সিদ্ধান্ত নেয়া। এবং ইউরোপের যে উচিত এ ধরনের সিদ্ধান্ত তার জন্য আজকে একটা মিসাইল, যে দুটো মিসাইল ইরান থেকে উৎক্ষেপণ হয়ে দিয়েগো গার্সিয়া দ্বীপে আক্রমণ করা হয়েছে। এর মাধ্যমে ইরান আসলে ইউরোপকে একটা মেসেজ দিতে চেয়েছে যে ইরান যদি চায় তাহলে ইউরোপের যেকোনো অঞ্চলে ইরান আঘাত করতে পারে এবং ইউরোপের যেকোনো শহরে আক্রমণ করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে লন্ডন, জার্মানি, ইতালি, ফ্রান্স, ইউরোপের যে শক্তিগুলো আছে তার সবগুলো রাষ্ট্রই হচ্ছে তার
আম আ ইস মিসাইলের পাওয়ারের আওতায় রয়েছে। অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে যে যুদ্ধর যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। নেতৃত্ব শূন্যতাটা কেমন? ইরানের যে আ আ মুস্তফা খামেনি তাকে যেমন দেখা যাচ্ছে না, নেতানিয়াহুকেও কিন্তু দেখা যাচ্ছে না। আবার ইরানের যে ১ম ৪ স্তরের লিডারশিপ যেটা জেনারেল পর্যায়ে ছিল আর্মিতে এবং আইআরজিসিতে তা কিন্তু শূন্য হয়ে গেছে। আবার যেটা এখন দেখা যাচ্ছে যে ইরানের যে আলী রেজ আ আ আলী লারিজানি, সে আলী লারিজানি যিনি যুদ্ধবিরতির ব্যাপারে সচেতন ছিলেন এবং আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, তাকে হত্যা করা হয়েছে। এখন এখানে দেখা যাচ্ছে যে আমেরিকা যদি যুদ্ধ বন্ধ করতেও চায়, ইসরায়েল কিন্তু এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে না, এরকম একটা দৃশ্য বোঝা যাচ্ছে। আবার অন্যদিকে এটা বোঝা যাচ্ছে যে ইরান যুদ্ধ বন্ধ করতে চায়, কিন্তু এই নিশ্চয়তা চায় যে এই যুদ্ধ বন্ধ করলে পরবর্তীতে আর তার উপর আক্রমণ করা হবে না। আবার অন্যদিকে ইরান এটাও নিশ্চিত করতে চায় এই অঞ্চলে, এই মধ্যপ্রাচ্যের কোনো ঘাঁটিতে আমেরিকা থাকবে না। আবার ইরান এটাও চায় যে আমেরিকা যে থাকবে না তা যেন নিশ্চিতভাবে নির্ধারিত হয় এবং তাদের সমস্ত সৈন্য যেন প্রত্যাহার করা এবং ৩য় বারের মতো যেন কোনো উছিলায় ইরানে আক্রমণ করা না হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকের চাহিদা এবং চাওয়া পাওয়ার যে গ্যাপ এবং বৈপরীত্য, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসলে অত সহজে আসলে এই আক্রমণ বা এই যুদ্ধ বন্ধ হবে না। অন্যদিকে আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে একটি গোপন নথিতে সিরিয়ার গোপন নথিতে প্রকাশ হচ্ছে যে ইয়েমেনের আনসারুল্লাহ হুথিরা এই আক্রমণে ইরানের সাথে যোগ দিতে পারে। তাহলে এমন একটা পরিস্থিতি হবে উত্তর ইসরায়েল থেকে লেবানন এবং হচ্ছে অ্যা আ ইরান তার নিজস্ব ভূখণ্ড থেকে এবং হচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যখন বাবেল মন্দব আটকিয়ে ফেলবে, তখন দেখা যাবে যে বিশ্ব তেল পরিবহনের ৩০ ভাগ ৪০% এর অধিকাংশ কিন্তু অবরুদ্ধ হয়ে যাবে। এখন এই অবরুদ্ধ যদি হয়ে যায়, তাহলে পরিস্থিতিটা কিন্তু ভয়াবহ অবস্থায় দাঁড়াবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে আজকে যে রাশিয়া যে গোপনে হেল্প করছে তার প্রমাণ হচ্ছে যে F-16 এবং F-35 যে বিমানগুলো সেগুলো কিন্তু ইরানের রাডারে ধরা পড়ছে। আমেরিকান প্রেসিডেন্ট যতই বলুক যে আমি তাদের এয়ার ডিফেন্স ধ্বংস করে দিয়েছি, আমি ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছি, ইরানের এর আ আ আ স্থলবাহিনী ধ্বংস করে দিয়েছি। কিন্তু বাস্তবে তার কিন্তু কোনো পরিপ্রেক্ষিত দেখা যাচ্ছে না। অর্থাৎ ট্রাম্প যে বক্তব্য দিচ্ছেন ২৪ ঘন্টা আগে তিনি নিজেই সেই বক্তব্যের স্ববিরোধী অবতীর্ণ হচ্ছেন। আবার এদিকে তিনি স্থলবাহিনীকে, মেরিন সেনাদেরকে সেখানে পরিচালনার ইরানের আ হরমুজ প্রণালীতে যাওয়ার আদেশ দিয়ে দিয়েছেন। তাইলে এই অবস্থায় যেটা দেখা যাচ্ছে যে একটা ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি হবে এবং তেলের যে দাম সেটা আরো বাড়বে এবং বিশ্ব অর্থনীতি কিন্তু একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে এবং তেল আমদানি নির্ভর যে দেশগুলো আমাদের মতো দেশগুলো তাদের আসলে ইরানের সাথে আলোচনা, পারস্পরিক নির্ভরতা আলোচনার মাধ্যমে তাদের জাহাজ পরিবহন ছাড়া আসলে ভবিষ্যতে কোনরূপ দেখা যাচ্ছে না। আবার এরকম যদি হয় যে সৌদি আরবের উপর আক্রমণের পরিমাণ আরো বাড়ে এবং পাকিস্তান অক্ষশক্তি হিসেবে যেহেতু নিরাপত্তার পরিস্থিতি বেড়েছে, এখন এমনও সম্ভাবনা হতে পারে যে পাকিস্তান এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে অবতীর্ণ হয়ে একটা ভ্রাতৃঘাতী সংঘাতও পরিণত হতে পারে। দেখা যাক সময় কোন দিকে গড়ায় এবং বাস্তবতা কোন দিকে যায়।